এবার শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় মোকদ্দমা আপকি আদালত রজত শর্মার সাথে। নমস্কার, আপকি আদালতে আপনাদের স্বাগত। আপকি আদালতে আজ উপস্থিত করব একজন ইন্টারন্যাশনাল স্টারকে। এমন একজন রেসলার, যখন ইনি রিংয়ে নামেন তখন বড় বড় মানুষের হৃদয়ে ধুকপুকানি বন্ধ হয়ে যায়। এমন একজন স্টার যখন ভারতে আসেন, যেখানে যান হাজার হাজার মানুষের ভিড় জমে যায়। এমন একজন মানুষ যিনি গোটা দুনিয়ায় ভারতের নাম উজ্জ্বল করেছেন। তো এবার রহস্যের জবনিকা টেনে আমি আমন্ত্রণ জানাচ্ছি দ্য গ্রেট খালিকে। দ্য গ্রেট খালি। আজ আপকি আদালতে এই মোকদ্দমা শুরু করার আগে, প্রশ্ন আর অভিযোগের ঝড় তোলার আগে আজকের জাজ শিল মাধুরের অনুমতি চাইব আজকের মামলা শুরু করার জন্য। এবার মোকদ্দমা শুরু করার অনুমতি দিলাম। খালিজি, আজ আপকি আদালতে অভিযোগ তোলার আগে আমি আপনার কাছে একটা অ্যাসুরেন্স চাইব। আর অ্যাসুরেন্সটা হলো, আপনি আজ শুধু এখানে প্রশ্নের উত্তর দেবেন, কোনো মারপিট করবেন না। অবশ্যই, আপনি যা জিজ্ঞাসা করবেন আমি তার উত্তর দেব, ঠিক দেব। সে তো ঠিক আছে, কিন্তু এমনটা হবে না তো যে কাউকে তুলে আছাড় মারবেন? না 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 না, সেরকম কিছু না, কারণ এরা সবাই হলো আমার কাছের মানুষজন। আমি হিন্দুস্তানি, তাই। তাহলে মোকদ্দমা শুরু করা যাক। আপকি আদালতে প্রথম অভিযোগ দ্য গ্রেট খালির ওপর। আপকি আদালতে দ্য গ্রেট খালির ওপর অভিযোগ হলো যে উনি মানুষকে ভয় দেখান। খালিজি, আপনি যখন রিংয়ে নামেন তখন লড়াই করেন কম আর ভয় দেখান বেশি। আপনি যখন বলেন, গর্জন করেন, তখন মানুষের হৃদয়ে ধুকপুকানি বন্ধ হয়ে যায়। কারণ এটা হলো নিজের নিজের স্টাইল। কেউ কেউ একরকম আওয়াজ বের করে, কেউ অন্যরকম আওয়াজ বের করে। আর কেউ যেমন আন্ডারটেকারকে চোখ দেখায়, ইউনো, আর কেউ প্রত্যেকটা মানুষের আপনি ডাব্লিউডাব্লিউইতে একটা ডিফারেন্ট আলাদা রকমের একটা চরিত্র পাবেন। ওরকম আওয়াজ বার করে এখানে সকলকে শোনাতে পারবেন? আপনি ছোট থেকে এরকম ছিলেন না যুবক হয়ে এমনটা হয়েছে? এটা ছোটবেলা থেকে। এখন যেমন গোড়াদের সাথে ব্যাস একটু শিখেছি যে কিভাবে এগুলো এরা পরে, কিভাবে এরা আলাদা করে ক্যারেক্টার তৈরি করে আর কি করে আলাদা একটা ক্যারেক্টারকে দিয়ে দেয়। তো আপনি যখন ছোট ছিলেন, বাচ্চা ছিলেন, এমনই লম্বা ছিলেন? এখানে যে আমার বয়সী যে ছেলেরা আছে তাদের থেকে একটু বড় ছিলাম আমি, কিন্তু সেই সময় অনুভব আমি শুনেছি যে সব থেকে বেশি ফিল হতো বাজারে যখন আপনি জুতো কিনতে যেতেন, তাই না? একদম সঠিক কথা বলেছেন। তখন ফিল হলো যে আমি অন্যদের থেকে আলাদা। তো কত নম্বরে জুতো লাগতো আপনার? এখন ব্যাপারটা হলো, দেখুন, বাইরে তো 18 নম্বরে জুতো পাওয়া যেত আমার পায়ের মাপে। আর খোরাক আমি শুনেছি যে আপনি অনেক খান। হ্যাঁ, প্রচুর খাই আমি। কি কি খান? আমার যে খাদ্য রয়েছে সেটা হলো, বেশিরভাগ আমি ভেজ ভালোবাসি। যেমন মানে হচ্ছে ডাল, সবজি আছে, রুটি আছে, রাইস আছে। দেখুন, আমি আপনাকে বলছি, আপনি তো এখন একটু লজ্জা পাচ্ছেন। না, আমি লজ্জা পাচ্ছি না। আমার হিসেবে আপনি 5 লিটার দুধ খান, 3 কেজি চিকেন খেয়ে ফেলেন, 30টা রুটি খান, আর 1-8 কিলো ড্রাই ফ্রুট এমনিতেই খেয়ে ফেলেন। না, তেমন কিছু না। মানে আমি
অন্যদের থেকে বেশি খাই, মানে এতে কোনো সন্দেহ নেই। প্রতিটা মানুষকে আমি বোঝাতে পারবো না। আপনি আমাকে তো বোঝাতে পারবেন যে আপনাকে আমি বলছি যে ডাল, চিকেন আর ডাল আর সবজি আর যা কিছু ফুড সাপ্লিমেন্ট আমি নিই, যেগুলো আমি খাই আর কি। কিন্তু যখন এত বড় মানুষের বডি হয়, হুম। যে প্রচুর খাবার খায়, এত বড় মাপের জুতো পরে, যে লম্বা এত বড় হয়, তো এত বিশাল মানুষকে বিয়ে করার জন্য মেয়ে খুঁজে পাওয়া তো মুশকিল। একদম সঠিক কথা বলেছেন আপনি। এমনিতে মানে কারণ মেয়েরা যারা রয়েছে তারা ভয় পায় যে এত বড় চেহারার একটা মানুষ, তাই একটু তো সমস্যা হয়, তো আপনি বিশেষ মেয়ে করে পেয়েছেন? ইন্ডিয়াতে। তো কোনো স্পেশাল মেয়ে পেয়েছেন, না কষ্ট করে খুঁজতে হয়েছে? এমনিতে মানে কষ্ট করেই বলতে পারেন, স্পেশালও বলতে পারেন। আর যেমন হচ্ছে যে নেচার, আর আমার কাছে যে স্পেশাল কারণ হচ্ছে ও আমার খুব ভালো ওয়াইফ। উনি কি একটু ছোটখাটো? ছোট, কত বলবো, মানে এই 5.8 হচ্ছে ওর হাইট। দেখুন, আপনার সামনে তো যে কাউকে ছোট লাগবে। আমার কাছে তো মানে সত্যিই খুব ছোট। আপনার সম্পর্কে যখনই আমরা নিউজ পেপারে পড়ি বা টিভিতে শুনি, আপনি একটা অনেক বড় পরিবারের মানুষ, পাথর ভাঙার কাজ করতেন, সাধারণ লেবারের কাজ করতেন, কিন্তু আজও একটা রহস্য সকলের মনে রয়ে গেছে যে আপনি আমেরিকা কি করে পৌঁছে গেলেন। এটা একদম সত্যি কথা। আমি একজন গরিব পরিবারের ছেলে, আর আমাকে আমার পরিশ্রম আর বিধাতার ওপর আমি খুবই বিশ্বাস করি। আর আমি যেটা একবার টার্গেট তৈরি করে নিই যে করতে হবে, সেটা আমি করেই ছাড়ি। আর দ্বিতীয় কথা হলো, WWE-তে যখন গেলেন, আর এখানে ভারতের যে জনগণ দেখতে লাগলো, জনগণ চিনতে পারলো যে ও আমাদের এই হিমাচল প্রদেশের মানুষ এত বড় জায়গায় পৌঁছে গেছে, তো প্রথম ফাইট কোনটা ছিল যেখানে আপনার মনে হয়েছিল যে হ্যাঁ, এই লড়াইটাই আমার স্বপ্ন? আমার প্রথম ফাইট ছিল আন্ডারটেকারের সাথে। যখন আমি আন্ডারটেকারকে প্রথম সেখানে হারালাম, আমি তখন একদম গোটা ওয়ার্ল্ডে একদম বেস্ট হয়ে গেলাম। তার মানে হচ্ছে আমি ওপরে উঠে গেলাম। আন্ডারটেকারের সম্পর্কে আমি যতদূর জানি যে তাকে তো ডেথম্যান বলা হয়ে থাকে, তাকে তো অনেক প্রজেক্ট করা হয়, আর ও তো কফিন থেকে বেরিয়ে আসতো, আর যেই ওর সামনে যাবে তাকে শেষ করে দেবে। আর আপনার আগেও অনেক মানুষকেও বাজেভাবে পিটিয়েছিল। তাহলে ওই প্রথম ফাইটে খালির মনে ভয় ছিল? আগে হ্যাঁ, ভয় ছিল মনে। আর যেটা আমি WWE থেকে, আর কেউ যারা WWE তে কাজ করে, যাদেরকে WWE থেকে কেউ কাউকে ফায়ার করে দিয়েছে, ও সবসময় বলতো যে WWE হলো খুবই ভয়ঙ্কর একটা জায়গা, ওটা খুবই ভয়ঙ্কর ভাই, তুমি ওখানে যেও না, একদম যেও না। তার মানে আর ও খুবই মানে একটা ডেঞ্জারাস গেম ওটা, আর আহত হওয়ার খুব ভয় থাকে। তো কিন্তু আমার এটা ছিল যে দুটোর মধ্যে আমি একটা জিনিস শুনতে চেয়েছিলাম, হয় সেই জায়গাতেই দারিদ্রতার মধ্যে থাকতে হবে বা WWE তে যেতে হবে। তা আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম যে আমি WWE তে যাবই, আর তাতে যাই হোক না কেন। একটু নার্ভাস ছিলাম, কিন্তু আপনি ভেবেছিলেন ছিল। যে আজকে ওকে মেরে ফেলতে হবে? একদম। এবার আরো একটা রহস্য আছে। হ্যাঁ। আপনি আন্ডারটেকারকে মেরেছেন, আপনার অনেক সুনাম হয়েছে, তারপর একের পর এক ফাইটে আপনাকে দেখা গেছে মানুষ অনেক ভালোবাসা দিয়েছে, কিন্তু যে শেষ ফাইটটা ছিল আন্ডারটেকারের সাথে, সেই সম্পর্কে WWE দেখা লোকজনদের মনে হয়েছে যে আপনি সব সময় জিতবেন। আপনি খুব পিটিয়েছিলেন ওকে, কিন্তু ওই শেষ মোমেন্টে কি হলো যে ও জিতে গেল? আরে এগুলো তো হয়েই থাকে, মানে হলো কখনো জিতলাম কখনো হেরে গেলাম। এটা তো মানে আমি এটা তো বলতে পারি না যে আমি সবসময় জিতবো। হারলে পরেই তো জিতবো, তাই না? মানে হারের সামনাসামনি হলে পরেই তো তখন জিতবো আমি। যদি ঘরে বসে আমরা বলি যে না আমাকে তো জিততেই হবে, তাই অনেক সময় হারতে হয়, না হলে মানে সবকিছু শেষ হয়ে যাবে। তাই সেই জন্যই হার জিত চলতেই থাকে, মানে উৎসাহ যেন না হারায়। আপনি যেটা মানে আপনার যে কাজ আপনার, সেটা আপনাকে যারা দেখছিল তাদের সবার বক্তব্য হলো আন্ডারটেকারের যে লক রয়েছে, সেটা সবার আশা ছিল যে একজন মানুষই আছে, একজন রেসলারই আছে যে সেটা ভাঙতে পারবে, সে হলো গ্রেট খালি। কিন্তু গ্রেট খালি তাতে সফল হলেন না।
তা সেটাই বলছি যে ভাই কোনো প্রয়োজন নেই যে সবাই সবসময় সফলতা পাবে, মানে অনেক সময় হয়ে ওঠে না। আমি মেনে নিচ্ছি আমি হেরে গেছি, কিন্তু আমি যতবার হেরেছি তার চেয়ে বেশি আমি জিতেওছি, তাই না? অনেকবারই আমি যদি 10 বার হেরে যাই তাহলে 10 বার তো আমি জিতেওছি। অনেক মানুষ রয়েছেন যারা আপনাকে ভালোবাসেন, এখানে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন, তাদের জিজ্ঞেস করে দেখি কিছু প্রশ্ন যদি করতে চান। এরা হলো সেই সব মানুষ যারা আপনি বিজয়ী হলে খুশি হয় আর আপনি হেরে গেলে কেঁদে ফেলে। আপনি রেডিমেড কাপড় পরেন না স্টিচ করান? আমি স্পেশাল তৈরি করাই, আমি তৈরি করাই, অর্ডার দিয়ে তৈরি করাই। কারণ মোস্টলি আমরা পেয়ে তো যাই, কিন্তু যেটা স্পেশালি আমেরিকাতে যে স্টোর রয়েছে সেগুলোতে ওরা অনেক বড় চড়া হয়, যেটা আমি পছন্দ করি না। তো আমি তাই তৈরি করিনি সেগুলো, একদম আমার বডিতে ফিট হয়। এটা কি আপনার স্টাইল পোশাকের? না মানে স্টাইল নয়, আমি পছন্দ করি ব্যাস, যে বডিতে। কারণ বাইরে অনেক মানুষ রয়েছে যাদের এখান পর্যন্ত টি শার্ট থাকে আর এতটা খোলা থাকে। তো আমি যদি ইন্ডিয়াতে আসি তাহলে বলবে যে ও তো বাইরে কিরকম ফ্যাশন নিয়ে এসেছে। তাই সেই কারণে আমি আমার কালচারে থাকতে চাই, যেটা আমার ফিট হবে আর আমার ভালো লাগবে। আপনার আসল নাম তো হলো দিলীপ সিং রানা, যেটা আপনার মা বাবা রেখেছিলেন। তাহলে এই খালি নামটা কোথা থেকে এলো? খালি হলো প্রতিটা মানুষের একটা ক্যারেক্টার হয়ে থাকে। যেমন আন্ডারটেকারের নাম হলো মার্ক, আসল নাম। আর কেনের নাম হলো গ্লেন্ড। আমার নাম হলো দিলীপ সিং রানা, কিন্তু আমি হলাম গ্রেট খালি। তাহলে আইডিয়াটা কোত্থেকে এলো খালি? এটা তো দিয়ে থাকে WWE এর লোকেরা। এটা কি সত্যি যে আপনি জয় কালীর ধ্বনি দিতেন, সেই কালীর থেকেই ওই খালি বানিয়ে দিয়েছেন? না, সেরকম তো কিছু নয়। মানে আমি তো কোনো শো, মানে কোনো সেরকম তো কিছু হয়নি। খালি এরপর অনেক অভিযোগ আছে আপনি জলও খুব খাচ্ছেন, ভয় পাবেন না। আমি আপনাকে খুব ভালো ভালো প্রশ্ন করব। না, আপনি জিজ্ঞাসা করুন। জিজ্ঞাসা করাটা আপনার কাজ, বলাটা আমার কাজ, কোনো সমস্যা নেই, বলুন। আর আমারও ঘাবড়ানোর কোনো দরকার না, নেই। না, আপনি আমরা একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপকি আদালতে দ্য গ্রেট খালির ওপর জনগণের মোকদ্দমার আরও এক পর্ব, একটা ব্রেকের পর। আপকি আদালতে আজ আমরা জনগণের তরফ থেকে মোকদ্দমা চালাচ্ছি খুবই বিখ্যাত রেসলার দ্য গ্রেট খালির ওপর। আপকি আদালতে পরবর্তী অভিযোগ। আপকি আদালতে দ্য গ্রেট খালির ওপর অভিযোগ হলো যে উনি লোকেদের হিংস্র, উগ্র করে তোলেন। এখন খালি এ হলো মহাত্মা গান্ধীর দেশ, এখানে অহিংসা শেখানো হয়। কিন্তু আপনার শো যখন দেখা হয় তো তারপর বাচ্চারাও একে অপরকে ঘুষি মারতে শুরু করে দেয়। আমি এটা মনে করি যে ভালো কথা, যদি এরকম করি যে এক এক গালে যদি কেউ আমাকে থাপ্পড় মারে তাহলে অন্য কেউ এসেও মেরে দেবে। তবে এটা এখন তো এটা যে কেউ থাপ্পড়ও মারে না, সোজা ঘুষি মারে আর ভাবে কখন রক্ত বেরোবে। না, ভালো কথা। যদি কারোর এরকম জেদ তৈরি হতে থাকে, যেটা একটা মানে নিজের ফিল্ডে রেসলিং করুক, তার উপর ঘুষি মারলে এটা তো ভালো কথা। আমি এটা বলছি না যে কাউকে বিনা কারণে মারুক। যাকে মারার কারণ থাকবে, যে কেউ অন্যায় করবে তাকে অবশ্যই মারবে। রিংয়ের বাইরেও কি আপনি কাউকে মেরেছেন? আপাতত এখনো মারিনি। কখনো এমন হয়েছে যে আপনার হাত লেগে গেল আর কোনো মানুষ হসপিটালে পৌঁছে গেল? না, তেমন কিছু হয়নি। আমি পড়েছি যে একজন ব্রাইন নামের লোক ছিলেন, আর খালি তাকে এমন ফ্ল্যাপ জ্যাক মেরেছে ট্রেনিং চলাকালীন যে সেই ছবি হয়ে গেছে, সে মারা গেছে। হ্যাঁ, এটা মানে বাইরে নয়, এটা রিংয়ের ভেতরে ছিল। আপনি সেটা বাইরে বললেন, কিন্তু আর ওটা রিংয়ের ভেতরে হয়েছিল। তবে এটা হয়েছিল ক্যালিফোর্নিয়াতে, সান ফ্রান্সিসকোতে, হাইওয়ার্ড স্কুলে। ব্যাস, সেখানেই ঘটনাটা ঘটেছিল। কি ঘটনা ঘটেছিল যদি একটু বলেন? ওখানে যেটা হয়েছিল যে ব্যাস একটা স্পাইন বাস্টম লাগালো, তো ওর মানে মাথাটা নিচে লেগে যায়। তখনই ব্যাস। তো সেই সময় আপনার নিশ্চয়ই খারাপ লেগেছিল? খারাপ লেগেছে, আমার খুব আফসোস হয়েছিল, কিন্তু কি আর করা যেত তখন। তো আপনাকে যখন লোক মারে
তখন চোট লাগে? হ্যাঁ, ব্যথা লাগে। তো আপনার বডিতে কোথায় কোথায় এরকম আঘাত লেগেছে? আমার অনেক জায়গাতেই লেগেছে। আমার মাথাতে লেগেছে, পায়ে লেগেছে, ব্যাক, আরো অনেক বেশি আঘাত লেগেছে। সব রেসলারদেরই লাগে। এটা শুধু আমারই নয়, সবারই লাগে। তো কখন আপনার ওয়াইফ আপনাকে বলে না যে এবার এইসব ছেড়ে দাও, রোজই মার খেতে থাকো তুমি? আরে ও আমাকে প্রতিদিনই বলে যে এইসব ছেড়ে দাও। বলে এইসব করে কি হবে, এইসব তুমি ছেড়ে দাও দেখিনি। এই রেসলিংয়ে আমাদের কোনো দরকার নেই। কিন্তু এটা একটা জেদ যে রেসলিং করতেই হবে। আপনি ছাড়বেন না? আমি ছাড়বো না। এটা তো আমি শুধু ছাড়বো না, আমি অন্যদের আবার শেখাবো বটে। এ তো আমি আপনাকে ভায়োলেন্সের কথা বললাম, হিংসার কথা বললাম, মারপিটের কথা বললাম, কিন্তু এ ছাড়াও রিংয়ে আপনি অনেক কিছু করেন। এই রেসলিং করতে করতে কিসিং মাঝখানে কোত্থেকে চলে এলো? এটা শুধু মানে আমরা এরকম যেভাবে দেখতে চায় তাকে সেইভাবে আমরা দেখাই আর কি। আমি যখন আপনার সম্পর্কে রিসার্চ করতে করতে ইউটিউব দেখছিলাম, তখন এমন অনেকগুলো ভিডিও আমি দেখতে পেলাম যেখানে গ্রেট খালি রেসলিং নয়, এই কিসিং বেশি করছেন। আর সব বয়সেরই মেয়েরা ওখানে আছে। একদম, এটা একদম সঠিক। আর মানে যেটাকে বলা হয় 7 থেকে শুরু করে নিচ থেকে শুরু করে ওপর পর্যন্ত সবাই। এসব দেখার পর আপনার ওয়াইফ কি বলেন? ওকে আমি ওদিকে, আরে ছাড়ো, এসব তো কিছুই না, এগুলো ওই কি যেন বলে এগুলোতে, এগুলো তো ক্যামেরার ট্রিক ভাই। এগুলো আমি তো কিছুই জানি না ভাই। তুমি ছাড়ো এসব, ক্লান্ত হয়ে গেছে আমি। এবার তুমি শুয়ে পড়ো তো। আপনি ওয়াইফকে বলেন এগুলো ক্যামেরা ট্রিক, আর উনি এই কথা বিশ্বাস করে নেন? ও বিশ্বাস করে নেয়, কারণ আমার ওয়াইফ খুবই ভালো। এই জন্য আমি বলি যে ও খুব ভালো, বেস্ট আর স্পেশাল আমার জন্য। তো আপনার কোনটা পছন্দ, মারপিট না এই কিসিং সিনগুলো? আচ্ছা কোনটা, দেখুন আপনাদের কোনটা পছন্দ হচ্ছে? হ্যাঁ, আপনি বলুন। এনারা তো সব বলে দিয়েছেন দুটো, এখন আপনি বলুন আপনার কোনটা। আজ তো আপনারই বলার দিন, আমি তো শুধু জিজ্ঞেস করছি। একদম। আর আপনার সাথে যে ছোটখাটো মানুষটা থাকে তার নামটা যেন কি? রঞ্জন সিং। ও ইংরেজি আর পাঞ্জাবিতে আপনার কথা রেসলারদের ট্রান্সলেট করে দেয়। একদম। আমি দেখেছি যে ও জোরে জোরে চিৎকার করে, পাঞ্জাবি প্লে বয়, দ্য গ্রেট খালি। আর একদিন আমি দেখেছি যে আপনি গোটা স্টেডিয়ামের লোকজনদের বলছেন যে কিস করো, আর গোটা স্টেডিয়ামের সমস্ত লোকজন কারণ আপনি বললেন পাঞ্জাবি প্লে বয়, তো সবাই কিস করছিল। আর আমি যেহেতু আমরা সবাইকে বলছিলাম কিস করতে, তাই আমার নাম হয়েছে পাঞ্জাবি প্লে বয়। আপনি বলেছেন যে যখন ফাইট হয় সেটা বাচ্চারা শেখে, তখন ভালো লাগে। এখন এটাও বাচ্চারা শিখবে, সেটাও ভালো লাগবে? না মানে যেমন আপনি ওই ধরুন, এটা একটা আলাদা ব্যাপার যে কি নজরে আপনি দেখছেন। কোনো আমার ওদের সাথে কোনো রিলেশন তো নেই, আমার কোনো কিছু নেই, কোনো দেওয়া নেই, কোনো নেওয়াও নেই। এখন এটা দেখা যাক ভাই যে লোকজন এটা কেমন ভাবে দেখছে। এটা যেটা হচ্ছে সেটা একটাই নজরে দেখা যেতে পারে। তাহলে আপনি ওই নজরেই দেখুন না হয়। চলুন আরো একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর যখন ফিরবো তখন গ্রেট খালির সাথে জনগণের আদালতে এই লড়াই জারি থাকবে। WWE-তে যে ফাইটগুলো হয় সেগুলো রেসলিং হয় না, শুধু এন্টারটেনমেন্টের জন্য করা হয়। এগুলো সব নকল। কারো যদি মনে হয় সেসব নকল, তাহলে সে আমার সাথে চলুক, তারপর আমার আর বলার কোনো প্রয়োজন থাকবে না। আপকি আদালতে আজ জনগণের তরফ থেকে মোকদ্দমা চালানো হচ্ছে দ্য গ্রেট খালির ওপর। আপকি আদালতে পরবর্তী অভিযোগ। আপকি আদালতে দ্য গ্রেট খালির ওপর অভিযোগ হলো যে ওনার ফাইটগুলো সব পুরোপুরি নকল। খালি এই কথাটা অনেক লোকজনই বলে থাকে, আর
আমাদের এখানে যার নাম রেসলিং এর সঙ্গে যুক্ত রয়েছে দারা সিং, তার বয়ান আমি পড়েছি। উনি বলেছেন যে ডাব্লিউডাব্লিউইতে যে ফাইটগুলো হয় সেগুলো রেসলিং হয় না, শুধু এন্টারটেনমেন্টের জন্য করা হয়, এগুলো সব নকল। স্যার বলেছেন তো সবাই নকল। যদি এতটাই সহজ হতো তাহলে পাঞ্জাবের আর গুজরাতিরা তো সবাইকে আপনি রেঙেই দেখতে পেতেন, তাই না? এই জন্যই এটা আমি দেখব যে ভাই কোন রেসলার আমার সাথে যাবার জন্য রেডি হয়ে আছে। যদি কারো মনে হয় যে নকল, তাহলে সে আমার সাথে একবার চলে আসুক আর রেসলিং করুক, তারপর সে বুঝতে পারবে, নিজেই বলবে যে এটা নকল না এটা আসল। তারপর আমার আর বলার কিছু দরকার থাকবে না। এই যে আপনি তুলে তুলে আছাড় মারেন, সেটা কি আসলেই আছাড় মারেন? হ্যাঁ অবশ্যই, আসলেই মারি। এত আছাড় মারলে তো যে কেউ মরে যাবে। মরে যাবে, এই জন্যই তো আমাকে ট্রেনিং করানো হয়। আমি আজ থেকে প্রায় 9 বছর আগে ট্রেনিং করেছি। আর শরীরটাও মজবুত, ভেঙেও যায়, কিন্তু করে যাচ্ছি। আর আমি দেখেছি যে এরা কেউ নিচে ফেলে দেয়, তারপর উপরের ওই দড়িতে উঠে তার ওপর, তার বডির ওপর ঝাঁপ দেয়। একদম। আবার সেই মানুষটা উঠে লড়াই শুরু করে দেয়। ওগুলো সবই একদম আসল, কিন্তু মানুষের বিশ্বাস তো হয় না। মানুষ এগুলোতে বিশ্বাস করে না যে কি করে, মানে এরকম থোড়াই হয় নাকি ওপর থেকে কেউ এলে এগুলো ক্যামেরার ট্রিক। তাই আমি আপনাকে বলছি যে ওয়াইফকে বলবেন না যে এসব ক্যামেরার ট্রিক, এগুলো এগুলো মানে কি বলে, সবই কিন্তু আসল। সো এই রেসলিং হলো একদম আসল। আর এতে আঘাতও লাগে, যতখানি ইনজার্ড এখানে হতে হয় আমাদের ডাব্লিউডাব্লিউ এর রেসলিংয়ে, এতটা কোনো স্পোর্টসে হয় না। যে কোনো স্পোর্টসে আপনি বলুন না, ওয়ার্ল্ডের ফুটবল বলুন, কোনো বক্সিং বলুন, যেটাই হোক না কেন, যতটা আমাদের ইনজার্ড হতে হয়, সেটা কেন হতে হয়? যদি নকল হয় তাহলে ইনজিওর কেন হবে বলুন? কখনো কখনো রেফারিকেও মারা হয়, সেটাও কি আসল? সেটাও আসলেই হয়ে থাকে। মানে আপনি যা দেখছেন সবই আসলেই হয়। রিংয়ের বাইরে গিয়েও কাউকে মারা হয়, সেটাও কি আসল? সেটাও একদম আসল। তাহলে কোনো আইন কানুন কিছুই নেই, আইন কানুন কাউকে কিছুই মারতে নেই। পারেন। আর আপনারা যেটা আপনারা দেখছেন সেগুলো সবই সত্যি। যে আইন কানুন আপনারা দেখেন যে ওরা কখন ফাইটও ক্যান্সেল করে দেয়, সেটাও সেই ধরনের আইন কানুন থাকে। প্রতিটা জিনিসের আলাদা আলাদা নিয়ম তৈরি করা থাকে। কোনো রেসলার চেয়ার নিয়ে চলে আসেন অন্যকে মারার জন্য। একদম, সেটাও সত্যি হয়ে থাকে, একদম সত্যি হয়। কোনো সেগুলো। নিয়ম নেই যে আপনি চেয়ার দিয়ে মারতে পারবেন না, এখানে এভাবে মারামারি করবেন না। না না, এই জন্যই তো এটা ডাব্লিউডাব্লিউই। একদম। আমি শুনেছি যে ম্যাটটা থাকে, সেটা একটার ওপরে অনেকগুলো গদি রাখা থাকে, আর ম্যাটগুলোর নিচে স্প্রিং লাগানো থাকে যাতে কোনো রকম আঘাত না লাগে। না না, সেরকম কিছুই থাকে না। আমি আপনাকে বলছি, ওর নিচে থাকে গাটলার, তার উপর থাকে কি যেন বলে ওটাকে, হ্যাঁ পাটাতন, কাঠের পাটাতন থাকে না, এতটা মোটা মোটা। যদি সেখানে গদি থাকতো তাহলে সবাই নিচে যেয়ে পড়তো। যদি সেখানে গদি থাকতো, স্প্রিং থাকতো, তাহলে তো সবাই নিচে যেত, তাই না? ওটা খুবই সলিড লাগানো থাকে, খুবই সলিড। আর সবার একটা বিশেষ স্প্রিং লাগানো থাকে সেখানে। সেখানে যেটা থাকে এতটা উঁচু থাকে না, কতটা 4 ফুট মতো উঁচু হয়। হ্যাঁ, সেখানে যেটা থাকে মোটা মোটা গাটলার থাকে, তার ওপর পাটাতন থাকে, আর তার ওপর ত্রিপল দেওয়া থাকে। যদি ওই যে শব্দটা শোনা যায়, যেমন অনেক মানুষ বলে যে শব্দটা শোনা যায়, সেখানে তো মাইকও রাখা থাকে। ওসব কিছু না, যে শব্দটা শোনা যায় সেখানে কাঠ আর লোহা রাখা থাকে। প্রতি 2 ফুট অন্তর ওই লোহার গাটলার থাকে। আর এই যে মানুষের রক্ত বের হয়, সেটাও কি আসল রক্ত? সেটা আসলেই একদম সত্যি। আমি শুনেছি যে সেটা একটা ক্যাপসুল। আমেরিকার একটা চ্যানেল আছে লস অ্যাঞ্জেলেসের, সেখানে একবার দেখানো হয়েছিল যে কিভাবে রেফারি ক্যাপসুল বার করে দেয়, সেটা লাগিয়ে নেয়, আর তারপর সেখান থেকে রক্ত বের হয়। কিছু হয় না, মানে এটা মানুষের ভুল ধারণা যে যে কোনো রকমের ক্যাপসুল থাকে। এটা কোনো ফিল্মের শুটিং নয়। যদি এরকম ক্যাপসুল লাগানো হয়, ক্যাপসুল লাগায়, কপালে লাগায়, তাহলে ওই যে 85,000 যেসব লোকজনরা দেখছে, তারা তো তাহলে উঠে চলে যাবে, তাই না? ওরা তো চলে যাবে, ওরা বলবে যে ভাই আমাদের বোকা বানাচ্ছে, ঠিক কিনা? তো দূরত্ব, এতটা দূরত্ব থাকে, 3-4 ফুটের দূরত্বে থাকে, অডিয়েন্স বসে থাকে চারিদিকে। এটা নয় যে ভাই 1 আর 2 জন, মানে সেটা যতটা বলা যায়, মানে হাজারো সংখ্যায়। যদি ডাব্লিউডাব্লিউইর লোকেরা করতো তাহলে আমি বলতাম যে হ্যাঁ এরা এটা করে, এরা এসব করে।
আপনি বলছেন যে ওরা WWE মানে দেখুন, ও করেছে, আমি জানি না যে ও কি করেছে, কিন্তু ক্যাপসুলটা আপনি যেটা দেখালেন না, কিন্তু আমাদের গেমে এই ক্যাপসুলের কোনো কাজ নেই। আপনি বলছেন যে WWE তে হয় আর না, হয়তো তাহলে অন্য হতে পারে, কোথাও- মানে আপনি যেটা দেখাচ্ছেন, আমি এটা বলছি না যে আর কেউ ভুল বলছে, কিন্তু হতে পারে ক্যাপসুল যেটা দেখালেন আমি সেটা জানি না, কিন্তু আমি সেটা দেখেছি, সেখানে মানে এই ক্যাপসুলের কোনো কাজ নেই। আমি আপনাকে ওই ক্যাপসুলটাও দেখাতে পারি। ওটা জার্মানি থেকে আমরা আনিয়েছিলাম ক্যাপসুলটা। আচ্ছা আর ওই ক্যাপসুলে যদি একটুখানিও জল ঢালেন তাহলে এমন মনে হবে যে যেন রক্তের আচ্ছা, ঠিক মতো। আছে, তাহলে পরে আমিও ক্যাপসুল লাগাবো পরের বার না হয়। হ্যাঁ, আমি ঘুষি টুসি খাবো না আর। এটা তো বেশ ভালো কথা, তাই না? আপনি না আমাকে কয়েকটা ক্যাপসুল দিয়ে দেবেন, আর আমি বলবো ভাই এবার আমি আর ঘুষি খাবো না, এবার তো একটা ক্যাপসুল, এর মানে আমি ওপরে রেখে দেবো এরকম করে। এই যে ক্যাপসুলটা আছে আমার কাছে, হ্যাঁ, আচ্ছা করে দেখান দেখি। ঠিক আছে, ঠিক আছে। আর এতে আমি জল ঢেলে এটা আপনাকে না একটা দেখাবো। ক্যাপসুল, না আমাকে একটু দিয়ে দিন জল আপনি, চাই? মানে হ্যাঁ হ্যাঁ, এই ক্যাপসুলটা আমাকে এটা- আপনাকে দিতে এই হবে। জন্য আপনাকে দেখাচ্ছে, যদি আপনার কোনো কাজে লাগে। আমার কাজে লাগবে না, কিন্তু আপনি ভালো কথা বলেন, তাহলে ওদের বলবো এবার দেখো। দেখুন। এই যে এর মধ্যে একটুখানি জল ঢাললে পরে এমন মনে হবে যেন একদম আসল রক্ত। আচ্ছা দেখুন, এই যে এই জিনিসটা, মানে না এই এটাকে আমি জিনিসটা, ভাঙলাম। এই জিনিসটা যেটা, এটা মানে হলো আমার হিসেবের মতে ফিল্মের কাজে লাগে, তাই না? মানে সিরিয়াস মেনে নিন যে এই জিনিসটা ফিল্মের কাজেই লাগে, মানে মেকআপের জন্য, যে ভাই ওটা করে দিল, সেটা যেখানে মানে হাজারো সংখ্যায় লোকজন বসে রয়েছে, সেটা আমাদের এখানে তো কেউ করে না, কারণ আমাদের গেমে বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করা থাকে। যদি এরকম ক্যাপসুল দিয়ে কাজ হয়ে যায়, তাহলে গ্রেট খালি আর আন্ডারটেকারের কিসের প্রয়োজন এর জন্য? চলুন তাহলে এটা মেনে নিচ্ছি যে যখন খালি রক্ত ঝরে, একদম। ওটা আসল রক্ত ঝরে। আমার যে রক্ত ঝরে সেটা একদমই আসল, আর অন্যদের যেটা ঝরে সেটাও আসল। আর আপনার ফাইটে আমি দেখেছি যে অন্যদের বেশি রক্ত ঝরান আপনি। হয়ে যায়, যেমন আমি আপনাকে বলেছি যে যদি 10টা জিতি তাহলে 10টা হেরেওছি, 10টা আমি জিতেওছি। আমি এটা বলছি না যে আমি কোনো রকম হ্যাঁ, সমস্ত এই ম্যাচ। ফাইট নিয়ে যদি কেউ প্রশ্ন করতে চান। স্যার আমি জিজ্ঞেস করতে চাইছি যে একবার আপনার ফাইট ছিল, তো সেখানে আপনি রেফারি আপনাকে কিছু বুঝাচ্ছিল, কিন্তু আপনি ইংলিশ জানেন না, তাই আপনি ফাইট হেরে গেছিলেন। এমন একটা ফাইট হয়েছিল স্যার আপনার, সেখানে স্যার আপনার সাথে যে থাকে সেও ছিল না। আমি বছরে 300+ ফাইট করি, তাই আমার পুরোপুরি এক একটা ফাইট আমার মনে নেই। উনি তাই, বেসিক্যালি এটা জানতে চাইছেন যে ইংলিশ ঠিক মতো জানেন না বলে আপনার লোকসান হয়। আমি এটা বলছি না যে আমি প্রপার ইংলিশ পারি, কিন্তু এটাও নয় যে আমি ইংলিশ একদমই জানি না। যে আমার যে ম্যানেজার আছেন রঞ্জন সিং, বেসিক্যালি ও একজন রাইটার WWE তে, আর ওখানেই জন্মেছে USA তে। তাই WWE তে যে ইংলিশ বলা হয় সেটা একদম প্রপার ইংলিশ বলা হয়, একদম পরিষ্কার। একবার ইংলিশ বললে গোরারা বুঝে নেয়। যদি আমি বলি তাহলে আমার হিন্দি তো কেউ বুঝতেও পারবে না, আমার ভাষাটাই এরকম একটু, তো হিন্দি তো লোকে বুঝতে পারে না। আর বাকি থাকলো আপনি যে বলছেন ইংলিশ, ধরুন একটা বোবা ক্যারেক্টার, সে কিন্তু কোনো কথা বলে না, কিন্তু এর মানে তো এই নয় যে ও রিয়েল লাইফে সত্যি সত্যি একজন বোবা, তাই না? আসলে এইসব ক্যারেক্টার আলাদা সেই আলাদা তৈরি ক্যারেক্টার করা ক্রিয়েট হয়, করেছেন। যেটা কারণ হলো ক্যারেক্টারের উপর নির্ভর করে সব কাজ। আপনাকে সত্যি বলছি যে আমার খুব ভয় ছিল যে আপকে আদালতে আপনি বলতে পারবেন না, কিন্তু আমি বলতে চাই যে খুব ভালো বলেছেন এবং পরিষ্কার বলছেন। থ্যাংক ইউ। আর আপনি যখন বলছেনই তখন আপনাকে আর একটা কথা জিজ্ঞেস করি, এটা কি সত্যি যে ফাইটগুলো হয় সেগুলোর স্ক্রিপ্ট লেখা হয়, এক ধরনের ড্রামা হয়? আপনি যেটা ক্যামেরাতে দেখছেন সেটা একদম সঠিক। আপনার মনে হচ্ছে যে ভাই মারছে, রক্ত বের হচ্ছে, মানে এটা একদম সঠিক। আর যে ডলার পান, নোট পান, সেগুলো আসল হয়? হ্যাঁ, সেটাও আসলেই হয়। হ্যাঁ। তাহলে আপনি প্রতিটা কথার খুব ভালো উত্তর দিয়েছেন, নির্ভয়ে উত্তর দিয়েছেন, সাহসের সাথে। আমরা আরও একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর যখন ফিরবো তখন আপকে আদালতে দ্য গ্রেট খালির উপর জনতার মোকদ্দমার আরও এক পর্ব।
জাপান টাইমস অনুযায়ী খালির চোয়াল, খালির মাথা, খালির বুক, খালির শরীর এই সব কিছুই কোনো এক রোগে জর্জরিত হয়ে গেছে। এখন এসব নিয়ে আমি কি বলি? হ্যাঁ, আমি এখানে রয়েছি, এখন দেখি আমার চেয়ে কার বাইসেপ বেশি রয়েছে, তাই না? আপকে আদালতে আমরা মোকদ্দমা চালাচ্ছি দ্য গ্রেট খালির ওপর। আপকে আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে দ্য গ্রেট খালির ওপর অভিযোগ হলো যে ইনি দেশের নিয়ম ভেঙেছেন। আমরা দেখেছি যে আপনি রিংয়ের মধ্যে মানুষের হাড়গোড় ভেঙেছেন, কারোর মাথার খুলি ভেঙে দিয়েছেন। এখন পাঞ্জাব পুলিশের লোক বলছে যে আপনি নিয়ম ভেঙে দিয়েছেন, রেগুলেশন ভেঙে দিয়েছেন, আর আমি নিউজ পেপারে পড়েছি যে ওরা আপনাকে সাসপেন্ড করেছে। একদম সঠিক কথা আপনি বলেছেন। আমিও নিউজ পেপারেই পড়েছি, আমাকে তো অফিসিয়ালি এখনো কিছু পাঠায়নি, কিন্তু আমাকে খেলায় যেখানে বলেছি, খেলায় আমাকে উনি ভর্তি করিয়েছিলেন, তাই আমি এটা খেলার জন্য করে যাচ্ছি। আমি পাঞ্জাব পুলিশের নাম উজ্জ্বল করছি, আগেও বডি বিল্ডিং করেছি, সেখানেও মানে আমি যতটা ভালো করতে পারি আর কি। আর এখন আমি রেসলিং করছি, তো আমি এখন গোটা হিন্দুস্তানের পাঞ্জাব পুলিশের নাম উজ্জ্বল করেছি। পাঞ্জাব পুলিশের ওই 5 বছরের ছুটি, যেমনটা আমি শুনেছি যে 5 বছরের ছুটিতে আপনি যেতে পারেন উইদাউট পে, তো 5 বছরের জন্য ছুটি আমি ওনাকে উইদাউট পে লিখেছিলাম। আপনি পারমিশন চেয়েছিলেন? পারমিশনের কথা আমি 2-3 বার ওনাকে লিখে পাঠিয়েছি। এখানে যারা যারা বসে আছে তাদের জিজ্ঞেস করি, আপনারা কি চান খালি ফিরে আসুন, না এভাবেই আমেরিকাতে রেসলিং করতে থাকুন? খালি বেশিরভাগ লোক এখানে যারা বসে আছেন তারা এটা বলছেন যে আপনি রেসলিং চালিয়ে যান, আর আমার মনে হয় এখানে সকলের তরফ থেকে পাঞ্জাব পুলিশকে আমরা আপিল করব যাতে আপনাকে নিষ্কৃতি দেওয়া হয়। থ্যাংক ইউ। কারণ আমি একটা কথা বলতে চাই যে মানে যেটা সঠিক, হয়তো আমি কোনো নিয়ম ভেঙেছি ঠিকই, আমি তো এমন নয় যে কোনো ক্রাইম করেছি, আমি তো এমন নয় যে কাউকে দুঃখ দিয়েছি, আমি কোনো চুরিও করিনি, এসব আমি কোনো কিছুই করিনি। যা করেছি মানে দেশের জন্য করেছি, দেশের জন্য করেছি আমি। তো আপনি কোনোদিনই ইন্ডিয়াতে ফিরে আসবেন না? না, ফিরে আসা মানে আমি বলছি যে 9 বছর 10 বছর হয়ে গেছে সেখানে, কিন্তু এমন কোনো দিন নেই যে যেদিন আমি হিন্দুস্তানের গুণগান করি না, হিন্দুস্তানের কথা বলিনি, হিন্দুস্তানে ফিরে আসতে চাইনি। দেখুন, এই জাপান টাইমস, এটা হলো জাপানের নিউজ পেপার। আমি জানি না আপনি এই খবরটা পড়েছেন না পড়েননি। এখানে লেখা রয়েছে খালি অসুস্থ। জাপান টাইমস অনুযায়ী খালির চোয়াল, খালির মাথা, খালির বুক, খালির শরীর এই সব কিছুই কোনো এক রোগে জর্জরিত হয়ে গেছে। এখন এসব নিয়ে আমি কি বলবো? এখানে রয়েছি আমি, আমার চেয়ে কার বাইসেপ বেশি দেখি, ঠিক আছে? এরকম কোনো কিছুই নয়, কারণ জাপানের বলাতে তো এসব হবে না, আর অন্য কেউ বললেও এসব হবে না। আমার যা কিছু হয়েছে, যতদিন ভগবানের আশীর্বাদ রয়েছে আমি একদম সুস্থ সবল আছি, একদম শক্তপোক্ত আছি, রেসলিং করে যাচ্ছি, আর এর পরেও করব, আর অন্যদেরকেও করাবো। আমরা আপনার উপর সব রকম অভিযোগ আনলাম, সব রকম প্রশ্ন করলাম, আর আপনি খুব ভালোভাবেই সব উত্তর দিলেন। আমরা একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর শুনবো আপকি আদালতে আজকের জাজ হরিয়ানা পুলিশের আইজি শিল মধুরের ফয়সালা আজকের মোকদ্দমার। ওয়েলকাম ব্যাক। আপকি আদালতে আজ আমরা মোকদ্দমা চালালাম দ্য গ্রেট খালির ওপর। আমরা খালিকে জিজ্ঞেস করলাম ওনার শরীর সম্পর্কে, ওনার ছোটবেলার সম্পর্কে। আমরা খালিকে জিজ্ঞেস করলাম সেই সব ফাইটগুলো সম্পর্কে, সেগুলো কি আসলেই নকল। আমরা ওনার ওপর অভিযোগ আনলাম যে ওনার ফাইটের জন্য আমাদের এই দেশে বাচ্চাদের মধ্যে হিংসা তৈরি হয়। আমরা খালিকে জিজ্ঞেস করলাম ওনার পাঞ্জাব পুলিশের কমিটমেন্ট সম্পর্কে। এখন সময় হলো আজকের মামলা নিয়ে আজকের জাজ শিল মধুরের রায়দানের। শ্রী দিলীপ সিং রানা ওরফে খালি, আপনি
আপনার উপর যেসব অভিযোগ তোলা হয়েছে সেগুলো খুবই বুদ্ধিমত্তা আর পরিষ্কার মন থেকেই এবং অন্তর থেকে আপনি উত্তর দিয়েছেন। সেই জন্য আপনার ওপর যা কিছু আদালতে অভিযোগ তোলা হয়েছিল সেসব কিছু থেকেই আদালত আপনাকে মুক্তি দিচ্ছে। আর তার সাথেই যেভাবে রিংয়ে দাঁড়িয়ে আপনার দুটো হাত তুলে আপনি আওয়াজ করেন সেইভাবে করে অবশ্যই এনাদের সবাইকে একবার দেখান আপনি। One more. এই আশা নিয়ে, এই বিশ্বাস নিয়ে যে খালি এইভাবেই ভারতের নাম উজ্জ্বল করতে থাকবেন, এইভাবেই রেসলিং চালিয়ে যাবেন এবং মানুষকে এন্টারটেইন করে যাবেন আর ভারতের মানুষের মন জয় করে যাবেন। আজকের শো এখানেই শেষ করছি। পরের সপ্তাহে আবার দেখা হবে একটা নতুন মামলা নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।